প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই সালাম ভাইকে দিয়ে। সালাম ভাই, গতকালকে যে ঘটনাটি ঘটলো, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গণসংযোগ চলাকালে তার উপর গুলিবর্ষণ করা হয়েছে এবং তিনি এখন সংকটাপন্ন, এভার কেয়ারে ভর্তি। তো ঠিক নির্বাচনের যেদিন তফসিল দিল তারপর দিনই একজন সম্ভাব্য প্রার্থীর উপর এ ধরনের হামলা, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নির্বাচন উপযোগী কিনা এখন? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক বিজ্ঞ নাজমুল প্রধানকেও ধন্যবাদ জানাই। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। প্রথমে বিষয়টা হলো, আমি নিন্দা জানাই এ ধরনের একটি ঘটনার, একটা মর্মান্তিক ঘটনা। কোনোভাবে এটা ঘটা ঠিক হয় নাই। আর আরেকটি কথা হলো যে আসলে সময়ের কাজ সময় মতো না করলে যা হয়, আমরা যে যাই বলুক, আমরা সেই ভেরি বিগিনিং 5ই আগস্টে এই সরকার ক্ষমতা বসার পর থেকে আমরা বলে আসছিলাম যে জুলাইয়ের অভ্যুত্থানের স্পিডটা থাকা অবস্থাতেই একটা নির্বাচন সেরে ফেলার জন্য। কিন্তু সেই সময় দু একটি দল বলছে যে আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি, এই জন্য আমরা নির্বাচনের কথা বলছি। কিন্তু এখন কিন্তু এতদিন পরে যে বাইরে যতই আসলে সংকটের মধ্যে তারা দেশটাকে ফেলেছে, তখন কিন্তু তারা বুঝতে পারছে যে আসলে আমরা যেটা বলছিলাম সেটা ঠিক ছিল। এখানে সবচেয়ে বড় কথা যে পুলিশ দিয়ে তো আর শুধুমাত্র আপনি নির্বাচন করতে পারবেন না। এখানে নির্বাচনের জন্য আরও যে সমস্ত বিষয়গুলো মেইন হলো যে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের মধ্যে আমরা কতটুকু কম্প্যাক্ট, যে আমরা নির্বাচনটার ব্যাপারে আমরা সিরিয়াস। কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে দু একটি দল নির্বাচনে সব কিছু প্রস্তুতি গ্রহণের পরেও তারা তো আন্দোলন সংগ্রাম, বিভিন্ন ধরনের নির্বাচন হবে কি হবে না বা নির্বাচন পিছাইতে হবে, এই ধরনের কর্মসূচি তারা একের পর এক দিয়েই যাচ্ছে। তো সেই কারণে এটা তো একটা ষড়যন্ত্র। আরেকটা তো যেটা আমরা জানি যে কিছু তো লোক আছেই যারা চাচ্ছে যে নির্বাচনটা যাতে যথাসময় হতে না পারে, আর নির্বাচনটা হইলেও যাতে মসৃণ একটা নির্বাচন না হতে পারে, এটা প্রশ্নবোধক একটা নির্বাচন যেন হয়, এটার জন্য তো অনেকের পরিকল্পনা আছেই। তো সেই পরিকল্পনা অনুযায়ী তো তারা সেগুলো চেষ্টা করবেই। তবে সবচেয়ে বড় কথা যেটা আমরা আশা করেছিলাম যে ঘটনা ঘটার সাথে সাথেই যে ঘটনা ঘটিয়েছে সেই দুর্বৃত্তকে তারা ধরে ফেলবে পুলিশ। কারণ এখানে সাংবাদিকরা বা বিভিন্নভাবে যেভাবে আইডেন্টিফাইড করা হয়েছে সেই ভিকটিমকে, সেই ভিকটিম ধরা পড়লো না কেন, এটা হলো একটা প্রশ্ন। যে সেই ভিকটিম তো তারা, এবং পুলিশও বলছে যে তারা আইডেন্টিফাই করতে পারছে। তা আইডেন্টিফাই যদি করতেই পারে তাহলে আজকে এত ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তারা ধরতে পারলো না। তার এটা কি তাদের এই শিথিলতা তো কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। এখানে অবশ্যই নির্বাচন যত আরও ঘনিয়ে আসবে, পুলিশ প্রশাসন সরকার সব কিছু মিলে তারা আরও সিরিয়াস হওয়া উচিত। সব কিছু বিষয়ে আরও সিরিয়াস হওয়া উচিত। প্রধান ভাই, সালাম ভাই কিছুটা বলছিলেন যে 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি আসামিকে ধরার, এবং পুলিশ বলছে শনাক্ত করা হয়েছে। তো এই যে আপনি কি কোনো ধরনের তৎপরতা লক্ষ্য করেছেন যে তাকে ধরার বা তাকে? না, একটা বিষয় তো হচ্ছে যে বাংলাদেশে বর্তমান এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আর কি, যে কোনো হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ড করে হত্যাকারীরা তো পার পেয়ে যাচ্ছে না, পলায় যাচ্ছে হয়তো, কিন্তু বাট বের হয়ে যাচ্ছে। আমি সম্প্রতিকালে ঢাকার কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে যেগুলি লোমহর্ষক। এখন আমরা এগুলো দেখে গা শোয়া হয়ে গেছে আমাদের। আর রাজনৈতিক হত্যাকাণ্ড তো নতুন না, বাংলাদেশে এর আগে অতীতও হয়েছে, বড় বড় হত্যাকাণ্ড হয়েছে, আমরা যেগুলি অভ্যস্ত। আমি বলছি এই দেশটা যেমন, এই দেশের মানুষের মধ্যে কিন্তু সেটা কী বলা যায়, সহ্য করার ক্যাপাসিটি আছে। তার মানে এই না যে হত্যাকাণ্ড চাচ্ছি আমরা। আমি বলছি খরা বন্যার দেশ, যেমন খরা বন্যা দেখে আমরা অভ্যস্ত, বাংলা হত্যাকাণ্ড দেখে অভ্যস্ত। আমরা জানি বাংলাদেশের রাষ্ট্রপতি হত্যা হয়েছে, সপরিবারে হত্যা হয়েছে, নির্বাচনের মাঠে, এটা নতুন হত্যা না, এর আগেও হত্যা হয়েছে, নির্বাচিত এমপি হত্যা হয়েছে। ফলে এই হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ডগুলি ঘটছে। আমরা আশা করছিলাম সেটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগছে এই জায়গাটাই, যে এত বড় একটা অভ্যুত্থানের পর আমরা মনে করছি যে রাজনীতিটা একটা ভালো জায়গায় যাবে, রাজনীতিটা একটা সহনশীলতার জায়গায় যাবে। রাজনীতির মূল যে কথা সেটা হচ্ছে যে একটা
সহনশীলতা বা টলারেন্স, তাই না? কিন্তু সেই জায়গাটা আমরা আজকে প্রায় 1.5 বছর হতে আসছে সেই টলারেন্সের জায়গা তৈরি করতে পারে নাই। রাজনীতি বাদ প্রতিবাদের, রাজনীতি বিতর্কের, রাজনীতি প্রতিবাদের, প্রতিরোধের, কিন্তু রাজনীতি প্রতিহিংসার না। এই যে প্রতিহিংসার জায়গায় যাচ্ছে রাজনীতিটা, তার মানে কি? তার মানে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরে রয়ে গেলাম। এই যে ক্ষতিটা, এটা আমাদেরকে মারাত্মক কী বলা যায়, যে আমাদেরকে বিদগ্ধ করতেছে, আমাদের দগ্ধ করতেছে আমাদেরকে, যে এইরকম একটা ঘটনা কেন ঘটবে? ওই ছেলেটা ধরেন যে, হ্যাঁ, একদম আমার সঙ্গে এখানে টক শোতে ছিল, যে ছেলেটা রাত 11টার টক শোতে কথা হলো, আলাপ আলোচনা হলো, তাই না? হ্যাঁ, তার কিছু অ্যাগ্রেসিভনেস আছে, থাকেই, সবার তো আর একইভাবে কথা বলে না, থাকতেই পারে, কিন্তু এই জন্য হত্যাকাণ্ড, প্রতিহিংসা মেরে ফেলতে হবে, তাই না? এটা আসলে সহ্য করা যায় না, সহ্য করার মতো না। আর পুলিশ প্রশাসন বলবো যেটা, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমাদের তো একটা মারাত্মক ট্রমা গেছে, তাই না? সেই ট্রমার পরে আমি পুলিশ প্রশাসনকে দোষ দিতে চাই না। তারা বলছে যে ইতিমধ্যে তারা এটা হত্যাকাণ্ড ঘটলেই সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, চেষ্টা আর কি, চেষ্টা, হ্যাঁ, ধরে ফেলবে, এটা সঙ্গে সঙ্গে নাও হতে পারে। সবাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আমার এটা ছোট্ট অভিজ্ঞতা বলি আমি, এটা এই জায়গায় প্রাসঙ্গিক কিনা। আমি প্রথম আমেরিকা গেলাম 91-এ, আমি খেয়ালকুবির কোন আমরা আসি, আটলান্টিক সিটি নিয়ে হঠাৎ করে গাড়িতে টিকটিক শব্দ করছে। আমি ড্রাইভারকে বলি, ড্রাইভার তো না, আমাদের পার্টি কর জুনায়েদ, এই টিকটিক শব্দ করছে কেন? কবে আমাকে পুলিশ ফলো করছে, গাড়িটির স্পিড বেড়ে গেছে। মানে আমি বলছি যে ও এটা ক্রিমিনাল, যে সেও বুঝে যে আমাকে ফলো করতেছে। এই প্রযুক্তি, সেও জিপিএস দিয়ে যেমন পুলিশটাকে ধরবে, সেও বুঝতে পার কোনো না টেকনোলজির মাধ্যমে বুঝতে পারে যে আমাকে ফলো করছে, ফলে সে তার মতো করে হাইড করার চেষ্টা করবে, পলানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তারপর আমরা মনে করি যে কোনো হত্যাকাণ্ডের এগুলির উদ্ঘাটন হওয়া উচিত, যাতে পাবলিকের স্বস্তির জায়গাটা থাকে, নাহলে স্বস্তির জায়গা থাকবে না। এমনিতেই ললেসনেস কান্ট্রিতে আমাদের দেশে বিরাজ করছে, আইন শৃঙ্খলা নাই, বলতে গেলে মব তৈরি হচ্ছে, এই জায়গায় ধরা হচ্ছে, ওই জায়গায় করা হচ্ছে, কথাবার্তার মধ্যে কোনো কেবল শালীনতা নেই, কারোই নেই আমাদের সবাই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সংকট বিষয়। তা আমি মনে করি না এই ঘটনার কারণে আমাদের সামগ্রিক নির্বাচন কোনো ক্ষতিগ্রস্ত হবে। তবে সবারই চোখ কান খোলা রাখা উচিত, সবাই সতর্ক থাকা উচিত। রাজনৈতিক শক্তিসমূহের যদি থাকে, আমার ধারণা, তাহলে কোনো ষড়যন্ত্রেই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, যে নির্বাচন, যে গোল, সেটা কিন্তু আমাদেরকে বিরত করতে পারবে না, এটাই মনে করি আমি। জি, সালাম ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যে নামটা আসছে, সে নামটা নাই বললাম, তিনি একটি ছাত্র সংগঠন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি ছিলেন এবং আদাবরের সাবেক সভাপতি। তো এই যে তাদের নাম আসছে এবং এই ধরনের, এবং মজার বিষয় হচ্ছে সে অস্ত্র মামলার আসামি ছিল, এবং আজকে যেটা গণমাধ্যমে আসছে, সে প্রথমে 6 মাস, তারপর 1 বছরের সে জামিন পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে শুধু এই ধরনের সন্ত্রাসী না, প্রচুর অনেক সন্ত্রাসী ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে। তো এই নির্বাচনের আগে এই বিষয়টি কি আর যাতে জামিন না পায়, কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমি তো প্রথমেই বললাম যে সরকার আরও কঠোর হওয়া উচিত এবং আরও সচেতন হওয়া উচিত। কারণ স্বাভাবিকভাবে একটি নির্বাচন, এখন নির্বাচনের শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে, এই সময় তো যেহেতু কিছু শক্তি, কিছু পক্ষ আছেই, যে যেটা আমি বললামই, আবার রিপিট করতেছি, যে কিছু পক্ষ, কিছু শক্তি তো আছেই যারা চায় না যে নির্বাচনটা নির্বিঘ্নে হয়ে যাক বা নির্বাচনটা হোক, এটাও অনেকে চায় না। তো সেই কারণে অনেকেই তো নির্বাচনকে ঘিরে অনেক ধরনের ষড়যন্ত্র করবে, পরিবেশটাকে নষ্ট করার জন্য চেষ্টা করবে। সেই কারণে আমি মনে করি যে প্রশাসন, পুলিশ, এগুলো সবই আরও বেশি সচেতন হওয়া দরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা সমন্বয় হওয়া দরকার। প্রতিটা নির্বাচন অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আনা উচিত যে এখন যতটুকু যা হওয়ার হয়েছে, রাজনৈতিক যতটুকু আমরা পরস্পরের মধ্যে কাদা ছোড়াছড়ি করেছে, এখন যাতে জনগণ যাতে ভোটটা নির্বিঘ্নে দিতে পারে, সেই পরিবেশটা যাতে নষ্ট না হয়, আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না, এমন কোনো কর্মসূচি দেব না। অন্তত এই সমস্ত বিষয়গুলোতে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিক করা উচিত। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে আজকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলি বর্ষণকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তো সরকারের এই উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন? শুনেন, এই পুরস্কার ঘোষণা করা, এগুলি আমি সরকারের অযোগ্যতা আমি লক্ষ্য করি এর মধ্যে আর কি। তার মানে সরকার ধরার জন্য এগুলি করে, গভর্নমেন্টের গতানুগতিক জিনিস করে, পুরস্কার দিয়ে এত টাকা দিব। তার মানে সরকারের এখানটা অযোগ্যতা আছে, অদক্ষতা আছে। সরকার যদি স্কিল্ড হতে না, তাহলে পুরস্কার দিতে কেন? সরকার তো আইন সুরক্ষা বাহিনী দিয়ে সেই কাজটা করতে পারে। ওয়াই দে আর ইনভাইটিং পাবলিক?
আমার কাছে এইটা পুরনো লাইন, এগুলি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। কীভাবে একটা হত্যাকারীটা বা কীভাবে একটা ক্রিমিনালকে গভর্নমেন্ট ধরবে, এই পুরস্কার দেওয়ার এই 50 লাখ টাকা দেবো এই দেবো, এগুলি অযথা খামাখা বাগাড়ম্বর। জি সালাম ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করার ঘোষণা দিয়েছে সরকার, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। এখন আমরা 5 আগস্টের সময় যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেটা তো উদ্ধার করা যায়নি। তো ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এখন মানে এই ধরনের অভিযান মানে কার্যকর হবে কিনা আপনি কি মনে করছেন? কারণ আগের যেই মানে যে অপারেশনটা ছিল সেটাতে খুব বেশি একটা সুফল বা কার্যকর দেখা যায়নি। না, অভিযান তো চালাতেই হবে, অভিযান চালাতে হবে, যেহেতু তারা আরও যাতে আরও সক্রিয় হতে না পারে সেটার জন্য তো একটা মানে অবস্ট্রাগলের মধ্যে তাদেরকে ফেলতেই হবে, তাদের একটা বাধার মধ্যে ফেলতেই হবে। তারা যাতে নির্বিঘ্নে কোনো অন্যায় কাজ, অপরাধমূলক কাজ করতে না পারে, সেটা যেন সরকারের পক্ষ থেকে তো এই ধরনের অভিযান আমি মনে করি এটা সবসময় হয়েছে এবং এখনও হওয়া উচিত, এবং এটা আরও কঠোরভাবে হওয়া উচিত। কারণ অনেক অবৈধ অস্ত্র রয়ে গেছে যেগুলো বিগত ফ্যাসিস্টের আমলে বিভিন্নভাবে তারা অস্ত্রগুলো তারা বিভিন্নভাবে তাদের যে সাঙ্গপাঙ্গ তাদেরকে যারা দিয়েছে, এবং আমরা দেখেছি যে পুলিশের থেকে বিভিন্ন পর্যায় থেকে অনেক অস্ত্র লুট হয়েছে। কাজে এইটা তো আমার শুধু মানে পুলিশ কেন, এটা আমি মনে করি যে জয়েন্ট মানে দরকার, মানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এদেরকে নিয়ে জয়েন্ট দরকার। অর্থাৎ কোনোভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে কোনোভাবে অবনতি না হতে পারে সেটার জন্য মানে দেখানো অ্যাকশন দরকার, যে না যদি কোনো কিছু করো তাহলে সাথে সাথে তোমাকে আইনে আওতায় নিয়ে আসা হবে। জি প্রধান ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে এই যে মাত্র আর নির্বাচনের আছে ডিসেম্বর তো চলেই যাচ্ছে, জানুয়ারি আর ফেব্রুয়ারির শুরুতে। তো এই সময়ের মধ্যে এতদিন অস্ত্র উদ্ধার হয়নি বা জোরদার করা হয়নি, এখন এই সময়ের স্বল্প সময়ের মধ্যে কতটা? শুনেন, এগুলি মানে সরকারের অদক্ষতা আছে, অযোগ্যতা আছে। আমি কেন বলি, সরকার ক্ষমতায় আসার পরে এই অন্তর্বর্তী সরকার সমস্ত লাইসেন্স জমা নিতেই পারে, সরকার মালিক তারা, তাই না, নিতেই পারে, নিয়েছে। আজকে এতদিন হয়ে গেল, সেই আর্মসগুলো দিবে কিনা বা কে ডিফল্টার বা কারা কার লাইসেন্সটা অবৈধভাবে দেওয়া হয়েছে, ঠিকভাবে প্রপারলি দেওয়া হয় না। অনেক ক্রিমিনাল লাইসেন্স পেয়েছিল গত গভর্নমেন্টের আমলে, আমরা জানি, তাই না? তো ফলে সেগুলি তো গভর্নমেন্ট ডিটেক্ট করবে, কিছু করেনি, সব ফেলে রাখছে। ধরেন যার তাহলে এই যে লোকগুলো ট্যাক্স দিচ্ছে, প্রতি বছর রিনিউ করতে হয়, তাকে টাকা দিতে হয়, অথচ সে কিন্তু এমনি সমাজে একটা তো অস্বাভাবিক অবস্থা আছেই, তাহলে সেই জায়গায় তার পাচ্ছে না আর্মসটা। তো গভর্নমেন্ট এই যে একটা কাজ গভর্নমেন্ট যে জমাটা নিল, নেওয়ার পরে এতদিন পেরিয়ে গেল, এ নিয়ে বাস্তব কোনো পদক্ষেপ গভর্নমেন্ট নেয় নাই। আর 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 ওই উদ্ধার করা, সে তো বাত কি বাত বলতেছে গভর্নমেন্ট, তাই না? কিছু করতে পারবে না। এটা করার জন্য প্র্যাকটিক্যালি গভর্নমেন্টকে যতটুকু সাপোর্ট পাবলিক দিয়েছিল, তাই না, পাবলিক সেই সাপোর্টটা গভর্নমেন্ট ইউটিলাইজ করতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। বরঞ্চ সরকার কিছুটা ক্ষমতাবাজি, দলবাজি না হলে ক্ষমতাবাজি সরকার করেছে সামগ্রিক বিষয় মিলে। সরকারের প্রধান কর্তা ব্যক্তি যখন তার প্রায়োরিটিগুলি যখন আগে মিট আপ করে নেন, তখন জনগণটা গৌণ হয়ে দেয়। ইউনুস সাহেব তাই করেছেন কিন্তু এখানটায়। যত কথাই বলি না কেন আমরা, ওনার যে প্রায়োরিটি, ওনার যে চাওয়াটা, উনি এগুলি পূর্ণ করে ফেলছেন সামগ্রিক বিষয় মিলে। ফলে পাবলিক একটা গৌণ হয়ে গেছে। এখন যেটা কিসে উনি আগ্রহী, উনি বন্দর বিদেশকে দেবেন, আগ্রহী উনি, এটা দিতেই হবে, এটা না দিলে হবে না। আপনি জানেন শেখ হাসিনা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রাইমারি তার প্রস্তাব মুভ করেছিল তার জামাইয়ের সঙ্গে মামলার কারণে, সালমান ইব্রাহিমের কারণে। পরে আন্দোলনরা কিন্তু বন্ধ রেখেছিলেন, তার জামাইয়ের ওই ছাড়াছাড়ি হয়ে গেছে, এইসব আলোচনা করলাম না। সেই ডিপি ওয়ার্ল্ডকে ওই কোম্পানিটা দিতে হবে, পোর্টটা দিতে হবে। পৃথিবীর সব দেশে এরকম পোর্ট ভাড়া দেওয়ার বা লিজ দেওয়ার নিয়ম আছে, অন্য দেশেও দিচ্ছে, কিন্তু সবটাই না। এটা তো মেইন, এটার সঙ্গে আমাদের সিকিউরিটি জড়িত, এটা গুড ইনকাম দেয়, ম্যানেজমেন্ট ডেভেলপ করছে এই পোর্টটা। তো যেগুলি ডেভেলপমেন্ট ওগুলি দেন, তো ওগুলি দেওয়ার জন্য তো দিচ্ছেন, তো ওগুলি তো কাজ হচ্ছে না, এটাও দিবেন কেন? তাহলে এটা দেওয়ার জন্য দিতেই হবে ওনাকে। তো এই যে বিষয়টা, সেক্ষেত্রে জনগণের সন্দেহটা বেশি হয়। আসলে সরকারের লক্ষ্যটা কি? লক্ষ্য জনগণের দাবি পূরণ করা না নিজের স্বার্থটা নেওয়া? এই প্রশ্নের কারণে কিন্তু সরকার অনেক সংশয় তৈরি করছে জনগণের মধ্যে, এবং সেই কারণে বারবার ঘুরে ফিরে এই কথাটাই আসতেছে, আসলে কি আদৌ কি ভোটটা হবে, সরকারকে ভোটটা করবে, এই প্রশ্নগুলি আসতেছে। সালমান ভাই, অস্ত্র উদ্ধার যে অবস্থা, তো শান্তিপূর্ণ নির্বাচন কতটা সংখ্যা থেকে যায়? দেখেন, আমি একটা রাজনৈতিক কর্মী, এই দেশের জন্য যুদ্ধ করেছি। আমি যেটা মনে করি যে আসলে আমি যেটা প্রথমে বলছি যে
শুধুমাত্র পুলিশ বা আমলা দিয়ে একটা শান্তিপূর্ণ নির্বাচন আপনি করতে পারবেন না যদি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সেটা না চায় এবং জনগণ যদি সেটা না চায়। জনগণ যদি চায় তাহলে দেখবেন যে সব কিছুই সম্ভব, কারণ এই দেশে 5ই আগস্টের পরিবর্তন কয়েকদিন তো পুলিশই ছিল না, কিন্তু আমরা সেই সময় আমাদের ছেলেমেয়েরা বা আমাদের দলের কর্মীরা মিলে তো সেই সময় আইন শৃঙ্খলা তারা রক্ষা করার জন্য চেষ্টা করছে, ঢাকা শহরে ট্রাফিক রুলস তারা মেনটেন করার জন্য চেষ্টা করছে। অর্থাৎ সেই স্পিডটা, এই স্পিডটাকে নষ্ট করে ফেলেছে অনেকটা, যেটা নাজমুল হক প্রধান কিছুটা বলল যে আসলে সরকার অন্যদিকে বেশি ডাইভার্ট হয়ে গেছিল, তাদের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে চলে গেছিল মূল কাজটা বাদ দিয়ে। তাদের মূল কাজটাই তো ছিল যে তারা আসছেন যে দীর্ঘ 15-17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, একটা নির্বাচিত সরকার উপহার দেয়া, কিন্তু সেখান থেকে তারা সরে তারা অন্যান্য কাজের দিকে বেশি ইনভলভ হয়ে গেছিল এবং সে জায়গায় সবচেয়ে বড় যে ক্ষতিটা করছে যে তারা রাজনৈতিক দলগুলোকে জনগণের একটা প্রতিপক্ষ বানানোর জন্য চেষ্টা করছে, তাদের কথাবার্তায় কাজে কর্মের মধ্যে যে 50 বছরের রাজনীতি পারে নাই, কিছুই করতে পারে নাই, আমরা অল্প সময় দেখাই দিয়ে যাব, এই যে কথাগুলো বলছে তাদের তো আসলে সবাই আমরা বলি যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, কিন্তু কেউ নেয় না। আপনি দেখেন আকবর আলী সাহেবরা কিন্তু অনেক এক্সপার্ট লোকজন ছিল, এই গভর্নমেন্টের যে কয়জন উপদেষ্টা আছে তার চেয়ে অন্তত বেটার লোকজন সেই গভর্নমেন্টে ছিল, কিন্তু তারাও তো ফেল করছে, তারাও পারে নাই, তাদের ব্যর্থতার জন্য 111টা আসছে। তো এই জন্যই বললাম যে আজকের এই সরকারটা একেবারেই মানে লেজে গোবরে করে ফেলছে যে অবস্থাটা। তবে এখনও যেটা বলবো যে আসলে দেশটা তো আমাদের, দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে এবং কমপ্লিট একটা কোনো অবস্থাতেই একটা ডেমোক্রেটিক প্রসেসে যদি দেশটাকে আমরা না নিতে পারি তাহলে আমাদের কপালে আরও খারাপ আছে। তো সেই কারণে অন্তত দেশের স্বার্থে আমাদেরকে পিপলস অর্থাৎ পাবলিককেও মোটিভেটেড করতে হবে এবং পাশাপাশি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী সহ যারা আছে সবাইকেই করতে হবে। এটা ঠিক যে করতে পারে, যে মনে করেন যে প্রধান যে কথাটা বলার চেষ্টা করলো যে এখানে দেখেন যেমন আমি নিজেও ভিকটিম, কী অবস্থা, আমরা একটা অস্ত্র জমা দিছি বহু আগে, কিন্তু সেই অস্ত্র লিগেল অস্ত্র আমরা উদ্ধার করতে মানে আমরা পাই না সেটা চাওয়ার পরে, কিন্তু দেখা যাচ্ছে ইলিগেল অস্ত্রগুলো কীভাবে যেন মানে মানুষের কাছে চলে যায়। অর্থাৎ এখানে যদি সিনসিয়ার হয়, যদি অ্যাডমিনিস্ট্রেশন সিনসিয়ার না হয় তাহলে কোনো কিছু সম্ভব না। প্রধান ভাই, এই যে উসমান হাদির যে ঘটনাটা ঘটলো, এতে করে যারা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী বা নির্বাচনে যারা অংশ নেবেন তাদের মধ্যে শঙ্কা কাজ করছে কিনা? অবশ্যই শঙ্কা কাজ করছে, কেউ নিরাপদ না। তো এই যে ঘটনাটা কেন নিন্দা করছে আমরা সমস্ত আমাদের দলের পক্ষ থেকে কেন নিন্দা করছি এই কারণে যে আমরা পলিটিশিয়ানরা পলিটিশিয়ান তো সবার তো ভিন্ন ভিন্ন মত আছে, ভিন্ন দল আছে। সালাম ভাই, ওনার দলের সঙ্গে আমার দলের ভিন্নতা আছে, বক্তব্যে ভিন্নতা আছে, তাই না? ন্যাচারালি আমি ওনার দলের পলিসিকে অ্যাটাক করে কথা বলি, স্বাভাবিক। তাহলে এই কারণে যদি এটা কিলিংয়ে চলে যায়, মানে প্রতিবাদটা প্রতিহিংসার জায়গাতে চলে যায়, তাই না? সেক্ষেত্রে সবাই তো নিরাপদ না আমরা, এটা তো বাস্তবতা। এখানটায় কোন পলিটিক্যাল পার্টি, যেমন ধরেন যে এখানটায় এমনি আজকে ফেসবুকের কল্যাণে দেখবেন যে এক ধরনের বট বাহিনী আপনাকে ধুয়ে দিচ্ছে। আপনি বিশেষ কোনো পার্টির বিরুদ্ধে একটা কথা বললে মনে হয় যে আপনি ধর্মকে আক্রান্ত করে ফেলছেন, এরকম কথাও শোনা যাচ্ছে, এরকম কথাও আসতেছে। ফলে সামগ্রিক বিষয় মিলে আমরা একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে আছি। তো সেই জায়গায় তো এই অস্ত্র, এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের খুন খারাপের দিকে যাওয়া, মারপিটের দিকে যাওয়া, এটা অবশ্যই কোনো শুভ লক্ষণ না। আমরা রাজনৈতিক দলগুলি পরস্পর প্রতি আমাদের বাদ প্রতিবাদ থাকবে, কিন্তু প্রতিহিংসার জায়গাটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত। আমি সবচেয়ে বেশি চিন্তিত এই কারণেই যে আন্দোলন বিজয়ের পরে আমি পরিষ্কার বলি আপনাকে, 1971 আমিও মুক্তিযুদ্ধ সালাম, 1971 সালে 72 সালে অল্প কয়দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ সেটেল হয়ে গেছে। যারা এলাকা ছেড়ে গেছিলো, বাড়ি ছেড়ে গেছিলো, সমস্ত রাজাকার ছিল, সবাই বাড়িতে ফিরে গেছে। এবং এরপর তো বঙ্গবন্ধু সাধারণ ক্ষমাই ঘোষণা করছে, স্পেসিফিক কেস ছাড়া বাকি সবাই রিলিফ পেয়ে গেছে। আজকে এখানে 13-14 মাস ধরে আপনি জানেন এখনও মব হচ্ছে, এখনও বাড়ি ঘরে আক্রমণ হচ্ছে, তাই না? তাহলে এই যে আন্দোলনটাকে কালিমালিপ্ত করে ফেললো, করতেছে ডে বাই ডে এইসব ঘটনা, এটা তো অ্যালার্মিং। তো এটা আমাদের জাতির জন্য কাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটতেছে, যার কারণে এখানটায় চিন্তা, যারা রাজনীতি চিন্তা করে, যারা দেশ চালাতে চাই, যারা আমরা, তাই না, আমরা চিন্তিত আদৌ দেশটা কি হবে। এই যে সালাম ভাইয়ের কথা হচ্ছিল যে এবার যারা ক্ষমতায় আসবে আন্দোলন নির্বাচনের মধ্যে, তাদের জন্য দেশটা চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এত বিগত সরকারের সময়, বর্তমান সময় এত ঘা তৈরি হয়েছে, ঘা বুঝেন তো, মানে এত ক্ষত তৈরি হয়েছে, এই ক্ষতগুলিকে নিরাময় করে তোলা বুঝুন একটা ডিফিকাল্ট কাজ।
এই অন্তর্বর্তী সরকার উচিত ছিল সেগুলি নিরাময় করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করা। আমাদের বলতে হবে এখনো, যত দ্রুত নির্বাচনটা করতে পারবে, সবার অংশগ্রহণমূলক, তাই না, ততই এটা মঙ্গল হবে। সেটা করতে পারেন নাই। সালাম ভাই, প্রার্থীদের নিরাপত্তায় এখন নির্বাচন কমিশনের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আমি তো বলতেছি যে এখানে টোটাল সমন্বয় হওয়া দরকার। নির্বাচন কমিশন বলি, সরকার বলি এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো বলি, সবাই মিলে যদি আমরা আসলে এখন একটা ঐক্যর মধ্যে যদি না চলতে পারি, একটা জাতীয় ঐক্য কিন্তু সৃষ্টি হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু পরবর্তী এই সরকারের ব্যর্থতার কারণে সে ঐক্যটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটাতে অনেকে মনে করছে এটা বিএনপির একটু ঘায়েল করে দিলাম, বিএনপি একটু ছোট করে দিলাম, বিএনপি একটু হিউমিলেট করলাম, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেটার জন্য কিছুটা ব্যবস্থা গ্রহণ করে দিলাম, কিন্তু এটা বিএনপির ক্ষতি না তো। আজকে দেখেন যেটা, এই যে আজকে যে অর্থাৎ আমরা কেউ এখানের মনে করতেছি না যে একটা পিসফুল অবস্থার মধ্যে একটা নির্বাচন হতে পারে। আজকে যেদিন শিডিউল অ্যানাউন্স হলো তারপরেই কয়েক ঘন্টার পরে দেখা গেল যে একটা এই ধরনের একটা হত্যাকাণ্ড হয়ে গেল। অর্থাৎ এটা সবার মনের মধ্যে একটা শঙ্কা। এটা এই কারণেই যে আমাদের সেই ন্যাশনাল স্পিরিটটাকে নষ্ট করে দিছে। এই স্পিডটাকে এখন আমাদেরকে ফিরে আনতে হবে। এই স্পিডটাকে যদি ফিরে না আনে, আমি তো বললাম আপনি হাজার চেষ্টা করতে পারেন, এখানে পুলিশের জায়গায় সেনাবাহিনী দিতে পারেন, কিন্তু যদি জাতীয় ঐক্যটা যদি আমি আরও একটু মজবুত করতে না পারি, আমি এটাকে ভিজিবল করতে না পারি, পাবলিকের মধ্যে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু এটা খুব টাফ হবে, খুব কঠিন হবে। এবং এই টাফ কাজটা মনে করবে আমি যে এখনও যতটুকু আছে ডক্টর ইউনূস সাহেব আর দেরি না করে প্রত্যেকটা অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একদম খোলামেলা আলোচনা করে যে নির্বাচনটা কিভাবে আসেন, আমরা কীভাবে করতে পারি। এখন সব বাদ দেন, এখন অন্য সব বাদ, আমরা পিপুলসের কাছে যাই, পিপুল যারা ম্যান্ডেট দেবে সে ক্ষমতায় যাবে। কাজে আমরা এখন পিপুলস ম্যান্ডেটের জন্য আমরা চলে যাই। পাবলিক তো জানেই কে কী, বিএনপি কী, জামাত কী, জাতীয় পার্টি কী, জাসদ কী, উমুক কী, সবাই পাবলিক জানে। তাই কাজে এখন আর ওইগুলো না করে এখন আমরা তাড়াতাড়ি নির্বাচনের ভোট ম্যান্ডেটটাই চলে যাই, ম্যান্ডেটে তারপর যা আসবে, তারপর একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে। কারণ এটা যেটা আমরা আলাপ করতেছিলাম যে আসলে দেশের যে অবস্থা হয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইটস এ খুব টাফ। একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলেও এখানে অতি দ্রুতই যে সব কিছু সমাধান করে দিতে পারবে সেটা কিন্তু সম্ভব না। পাশাপাশি আমাদের এই ধরনের যদি মোটিভেটেড ওয়েতে যদি আমরা মুভ করি যে আজকে স্বাভাবিকভাবে সরকার যেই আসুক আমি শান্তিতে থাকতে দিলাম না, আমি আমার কর্মসূচি আমি অব্যাহত রাখলাম, তাহলে তো দেখা যাবে যে সরকার কি দেশের কাজ করবে না তাদের জন্য কাজ করবে। কাজেই এখন একে সব কিছু মিলে আমাদের মধ্যে দেশের স্বার্থে, দেশকে যদি ভালোবাসি আমরা, তাহলে রাজনৈতিক দলগুলো ন্যাশনালি কমিটমেন্ট করা উচিত যে আমরা দেশের স্বার্থে সব কিছু বিসর্জন দিয়ে একটা ভালো একটা পর্যায়ে আমরা দেশটাকে নিতে চাই। এটার জন্য আমরা ঐক্যবদ্ধ। প্রথমে আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে সরকার এতদিন একটা ফরম্যাটে ছিল, এখন তফসিল ঘোষণার পর সরকারের মধ্যে কোনো ধরনের নড়াচড়া দেখতে পাচ্ছেন কিনা নির্বাচন নিয়ে? যে গা ঝাড়া দিয়ে ওঠা, আপনারা তো সরকারে অনেক আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, প্রশংসা করেছেন, তো এখন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের মানে অন্যরকম তৎপরতা দেখছেন কিনা সরকারের মধ্যে? না, এখানটা একটা হচ্ছে যে ডিস্ট্রিক্টগুলো গেলে নির্বাচন অফিস যেটা আছে, তাই না, তারা বলে যে আমরা প্রস্তুত। ফলে মনে হচ্ছে ভোটার তালিকা বলছে পার্টির পক্ষ থেকে, যে গেছে লোকজন বলছে হ্যাঁ ভোটার তালিকা আপনি নিতে পারেন এখনই। ফলে মনে হচ্ছে যে নির্বাচনী সংস্থা যেটা আছে আমাদের নির্বাচন কমিশন, তারা তৎপর, তারা ভোট করার জন্য রেডি। সরকারের পক্ষ থেকে ভোট করার জন্য আগ্রহ কীরকম এ নিয়ে জনমনে কোশ্চেন আছে। কিন্তু আমি বলছি সরকারের যে অর্গান যেগুলি মূল হচ্ছে, যেটা সালাম ভাই বলছে অলরেডি, যেটা হচ্ছে যে একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলি, আমরা যারা স্টেক হোল্ডার আছি। দ্বিতীয় হচ্ছে এখানটা আইন শৃঙ্খলাকারী বাহিনী। এটা ঠিক, এখানটায় আমরা জানি যে সেনাবাহিনী কিছু কিছু ডিমান্ড করেছে। আমি মনে করি বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠু করার জন্য, যেহেতু এরকম অস্বাভাবিক অবস্থা চলছে, নির্বাচনটা একই দিনে যৌক্তিক না, নির্বাচনটা বিভাগ অনুযায়ী করা উচিত এবং প্রত্যেকটা সেন্টারে পর্যাপ্ত আইন শৃঙ্খলাকারী বাহিনী থাকা উচিত। শুধুমাত্র পুলিশ না, এখানে আনসার বলেন, এখানটা আর্মি বলেন থাকা উচিত সমস্ত সেন্টারে। কারণ একটা প্রবণতা কি, এখানটা বাংলাদেশের বিগত 15 বছর যে প্র্যাকটিসটা হয়ে গেছে, সেই প্র্যাকটিসটার কারণে আমরা সংক্রামিত হয়ে যেতে পারি। যার ক্ষমতা যেখানে বেশি আছে দখল করে নিয়ে নিলাম, কী আছে। এই যে সংক্রামিত হওয়ার বিষয়টা বাঙালিটা কিন্তু এক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু বুঝছো না, এটা হচ্ছে এর মতো আর কি, হুক্কা হওয়া একবার দিলে সব জায়গায় একই রকম হয় আর কি, যে এখন তো নেই, এখন তো আমরাই তো। এই জায়গাটার কারণে বাংলাদেশের নির্বাচনে সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারাত্মক কর্তৃত্ব থাকা উচিত মনে করি, যাতে পাবলিক নির্বিঘ্নে তারা ভোটটা দিতে পারে। তো সেই কারণে নির্বাচনের এরিয়া, আমাদের যে ম্যান পাওয়ার,
আমাদের আইন সুরক্ষাকারী বাহিনী, আমাদের পুলিশ, আমাদের আর্মি সবাই এক্সস্টেড কিন্তু এই সামগ্রিক ঘটনা করে। তো সেই কারণে একই দিনে না, গভর্নমেন্টের উচিত ভোটটা বিভক্ত করে ভোটটা করা, একই দিনে না, যাতে করে পর্যাপ্ত ফোর্স সব জায়গায় আইন সুরক্ষাকারী বাহিনী যাতে নিয়োগ দেওয়া যেতে পারে। তাহলে আমার ধারণা ভোটটা সুষ্ঠু হবে, জনগণও এই বিশ্বাসে বলিয়ান হবে যে না, আমি ভোট দিতে গেলে আমি সিকিউর, আমার ভোটটা আমি যাকে ইচ্ছা খুশি দিতে পারবো। এই জায়গাটা তৈরি না করতে পারলে কিন্তু ভোটের পর্যাপ্ত ভোট কিন্তু যাবেও না। কারণ মনে করবে সিকিউরিটির সেখানে নিরাপত্তার সমস্যা আছে, আমাকে ধাক্কা খেয়ে মাইর খেয়ে আমাকে যেতে হবে কেন? কারণ বিগত সময় প্র্যাকটিসগুলি হয়েছে, যখন নর্মাল পিরিয়ড ছিল, নর্মাল পিরিয়ডও কিছু কিছু জায়গায় হয়েছে, সেটা থাকবে, সেটা ধর্তব্যের না, মূল না। ধরেন যে এর আগের ইলেকশনগুলিতে দু এক জায়গায় ঘটনা ঘটেনি তা না, কিন্তু বিগত সময় যা হয়েছে সেই কারণে এখানে বর্তমান সময়ে মানে ভোটটা একই সঙ্গে একই দিনে আমাদের যে প্রশাসন সেটা করতে পারবে না। আমি মনে করি ভোটটা সময় নিয়ে করা উচিত। নির্বাচনটা একদিনে সারা দেশে না করে বিভাগ ওয়ারি বিভক্ত করে করলে সেটা ভালো হয়, লোকজন ভোট দিতে পারবে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারবে। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে। সব কিছু বলে কি, শোন, আমি যদি আপনাকে আস্থায় নিতে পারি, আপনাকে যদি আমি বিশ্বাস করি, তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। আর যদি আপনাকে আমি বিশ্বাসই না করি, তাহলে আপনি যেটা করবেন সেটার মধ্যে আমার সন্দেহ হবে। মানে এটা আসলে দুর্ভাগ্যের ব্যাপার যে এই সরকারের প্রতি কিন্তু এখন আর আস্থাটা নাই। এটা যে দেখেন না, যে একটা এই যে আজকের যে এত কিছুর পরেও শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে, তারপরেও যদি কেউ প্রশ্ন করে ভাই নির্বাচনটা হবে, তো নির্বাচনটা কি ঠিক টাইমে হবে না পিছাবে? অর্থাৎ এই যে এমন একটা পর্যায়ে, এটা নিয়ে কে দাঁড় করাইছে? এটার জন্য দায়ী সরকার। আজকে এই সরকার যদি তার মূল টার্গেটটাই ফিক্স আপ রাখতো নির্বাচনের প্রতি, তাহলে 6 মাসের মধ্যে সে নির্বাচন করে সাকসেসফুলি সে বের হয়ে যেতে পারত। আবার সে সময় কিন্তু একটা ন্যাশনাল ইউনিটিটা, বন্ডিংটা আরও স্ট্রং ছিল, যেটা নির্বাচনের জন্য বা এই ধরনের পরিবেশ পরিস্থিতির জন্য খুব বেশি জোরালো দরকার। আজকে যে কথাটা বলতেছে যে ভাগে ভাগে নিয়ে, ওই যে বললাম যে এখানে তো বিশ্বাস নাই, বিশ্বাস না থাকলে তো এই বোধহয় নিয়ে এটা চুরি করে ফেলাইলো, এটা নিয়ে এই করে ফেলাইলো। অর্থাৎ সব কিছুর জন্য এই জন্য আমি বলছি ইমিডিয়েট একটা লার্জ স্কেলে সবগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে একবার গোল টেবিল বৈঠকে বসা দরকার সরকারের, এবং সেখানে ওপেন ডিসকাস হওয়া উচিত যে আজকে আমি ইলেকশনটা কিভাবে করব, কিভাবে করলে ভালো হয়, আপনারা কতটুকু কীভাবে সহযোগিতা করতে পারেন, আমার পুলিশের অবস্থা এই, আমার আর্মির অবস্থা এই, আমার মানে অর্থনীতির অবস্থা এই, সব কিছু মিলে দেশটা তো আপনাদের, দেশটা তো কারণ আলটিমেটলি তো পলিটিশিয়ানরাই দেশটা চালাবে। তাই কাজেই সেই কারণে যদি সেই ধরনের একটা গোল টেবিল বৈঠকে আলোচনা ইমিডিয়েট করা দরকার সব কিছুর বিষয়ে। আজকে খালি 2-3টা দল নিয়ে আলোচনা করলে হবে না, সবাইকে নিয়ে আলোচনা করা দরকার। কারণ এখন একটা জিনিস দেখেন যে নির্বাচনের শিডিউল অ্যানাউন্স হয়ে গেছে, এখন তো নির্বাচনের উত্তাপ থাকবে সবচেয়ে বেশি, কিন্তু এখনও কিন্তু নির্বাচনের উত্তাপের চেয়ে বেশি সংকটের উত্তাপটাই বেশি। অর্থাৎ এই প্রশ্নটা ওইটা, এই নির্বাচনটা কি হবে এই অবস্থায়ও। তো এই কারণে এইটা প্রথম হলো এইটাকে কাটাইতে হবে আগে, ওইটা একটা জায়গায় ওইটা আসতে হবে। সকল রাজনৈতিক দল, সরকার, পুলিশ, নির্বাচন কমিশন সব একটা জায়গায় আসতে হবে যে এখন আর অবিশ্বাসের কিছু নাই, আমি শিডিউল দিয়ে দিছি, এই টাইমে নির্বাচন হবেই। এবং এই নির্বাচন হওয়ার জন্য আসেন আমরা কে কী কন্ট্রিবিউট করতে পারি, আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে পারি জনগণকে। কারণ এখানে তো একটা জিনিস তো আপনি জানেন যে গত 15 বছরে ভোটের প্রতি আগ্রহটা জনগণের কমাই দিয়ে গেছে ফ্যাসিবাদ। সেই সময় ভোটের প্রতি তাদের বিশ্বাসও নাই, এইটাও একটা ব্যাপার আছে যে আবার কি ওইরকম একটা ভোট হবে কিনা, এইটা কিন্তু অনেকে বলে না, আবার অনেকে বলেও। তো এই জন্যই সব কিছু মিলাই আমি যেটা বলতেছি যে এখানে সে আস্থাটা ফিরে আনতে হবে, এবং সেই আস্থাটা এককভাবে সরকার পারবে না। সবাই মিলে বসে যদি সে আস্থাটা আমরা ফিরে আনতে পারি, যে এখন ভাই সরকারও বলবে যে আমার আর অন্য কোনো এখন টার্গেট নাই, আমার নির্বাচনটাই টার্গেট। আজকে জামাতও বলতে হবে, আজকে বিএনপিও বলতে হবে, আজকে জাসদও বলতে হবে, আজকে সব দল বলতে হবে যে আমরা একমত হয়ে গেছি। এখন বাবা আমরা গার্ড দিব, আমরা সব কিছু এশিওর করব যাতে নির্বাচনে কোনো কিছু না হয়। তাহলে দেখবে যে নির্বাচনটা আমরা পিসফুলি বা ভালোভাবে করতে পারবো, আদারওয়াইজ সম্ভব না। প্রধান ভাই, সালাম ভাই কিছুটা আলোচনা করেছেন যে এখন নির্বাচনী উত্তাপ থাকার কথা, সেখানে এখনও শঙ্কা, যে মানুষ জিজ্ঞেস করে যে নির্বাচন হবে কিনা বা হবে। তো এই যে একটা শঙ্কা, এটা আসলে কেন তৈরি হলো, বা সরকার কি মানুষকে এই অবস্থা থেকে কেন বের করতে পারলো না? এটা মূল কারণটা হচ্ছে সরকারের প্রায়োরিটি নির্বাচন ছিল না, এটা জনগণ বুঝে গেছে। জনগণ যেটা বুঝছেন না, সেটাই কিন্তু রাজনীতি।
জনগণ বুঝছে যে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনটা প্রায়োরিটি না, আইন শৃঙ্খলা ঠিক করাও প্রায়োরিটি না, অন্য কোনো প্রায়োরিটি আছে সরকারের, এটা পাবলিক সন্ধিহান সরকারের প্রতি। যার কারণে পাবলিক এই কোশ্চেনটা করে। আমি এটা সালাম যেটা বলতে এক্স্যাক্টলি বলছে, আমাকেও লোক প্রশ্ন করে ফোন করে, ভোটটা কি হবে, আপনি আসেন না কেন? অনেকে বলে যে আপনি যেহেতু আসেন না ভোটটা দেরি হবে, একদম এরকম কথাই বলে। তাহলে এই যে সরকার তার প্রায়োরিটি, সরকারের প্রায়োরিটি সম্পর্কে জনগণের সন্ধিহান, এটাই সরকারের সঙ্গে জনগণের গ্যাপ। এবং সরকার যতটুকু ভালোবাসা নিয়ে এসেছিল, অন্তর্বর্তী সরকার গঠন করেছিল, ততটুকু খেদ নিয়ে কিন্তু পাবলিক থেকে দূরে আছে। সরকারটা বুঝতে হবে, যদি এটা বুঝতে ফেল করে সরকার, তার জাতির দুর্ভাগ্য আছে। বইয়ের শক্তির এখানটায় মাতবরি আছে, এটা ঠিক। আমরা জানি আমাদের দেশ নিয়ে বইয়ের শক্তি এখানটায় বহু তৎপর, বহু লোক গোপনে গোপনে আসে, বিভিন্ন রকম আমরা এগুলো বিদেশি পত্রিকায় পাই, এই নিউজগুলি পাই। সরকারের উচিত যে কোনো চুক্তি যারই সঙ্গে, যত বড় শক্তির সঙ্গে কোনো কিছু করতে হলে সরকার এটা ওপেন অ্যাবভ বোর্ড জনগণকে জানিয়ে করা উচিত। জনগণকে লুকিয়ে এমন কিছু করা উচিত না যে কারণে এই সরকার এরকম কিছু করলে জনগণ সারা জীবনের জন্য সরকারকে ধিক্কার জানাতে বাধ্য হয় বা জানানোর বিকল্প থাকে না সরকারের জন্য। আমি সেই কারণে বলবো এখনও সময় আছে, সরকারের প্রায়োরিটি যদি নির্বাচনটা হয়, তার নির্বাচন কীভাবে করবে এর জন্য সিরিজ অফ ডায়ালগ হতে পারে উইথ দি পলিটিক্যাল পার্টিস, আপত্তি নেই। সেই সময় কি আছে এখন? এখনও আছে, এটা কেন নেই? সরকার কি এত, সরকার ব্যস্ত কি হতো? এই সরকার তো মুভ করতে বিদেশি প্রকিউরমেন্ট নিয়ে আসবে, কই বোঝে না সরকার? বিদেশি প্রকিউরমেন্ট যে জিরো, খুব লম্পজম্ব করছেন না, সাবমিট করেন, কেন করতে গেলেন? এইটা তো আপনার কাজ ছিল না ভাই। একবার বললেন কি যে সব ক্লিন করে ফেলবে, কি পলিথিন, মানে বললেন কি 50 বছরের রাজনীতি করতে পারেন আমরা যেটা করতেছি। এই যে সরকারের দৃষ্টিভঙ্গি, এর মধ্যেই আসলে জনগণের যে ধারণাটা, এটা একদম এক্সাক্ট সত্য। সেই জায়গা থেকে সরকারের এখনও বেরিয়ে এসে সরকার তার যে মূল কাজ যেটা সেটা করা উচিত। না হলে এর ক্ষেত্রত্ব সরকারকে দিতে হবে, জনগণকেও দিতে হবে। সালাম ভাই, এই যে নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হলো, এর দায় কি রাজনৈতিক দলগুলো এড়াতে পারবে? কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের বিষয়ে ঐক্যবদ্ধ কোনো চাপ সরকারের উপর প্রয়োগ করতে পারেনি। কারণ কোনো দল চেয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, কেউ চেয়েছে পরে হোক, কেউ চেয়েছে গণভোট একই দিনে হোক, কেউ চেয়েছে গণভোট পরে হোক, আগে হোক। তো এই ধরনের অনৈক্যের কারণে কি নির্বাচনীয় সংখ্যা তৈরি হয়েছে কিনা, শুধু কি সরকারের উপর দায় যায় কিনা? না, প্রথমত সরকারের উপরে দায়িত্ব, যেহেতু সরকারের কাজটাই হলো একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। রাজনৈতিক দলগুলোর তো বিভক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো বিভক্তি থাকবেই। রাজনৈতিক দল স্বাভাবিকভাবে মনে করেন যে আজকে যেমন পরিষ্কারভাবে দুই একটা দল তো বলছেই যে বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি, তাই না? বা এত লোক রক্ত দিছে কিনা। অর্থাৎ সেই জায়গায় বিএনপিকে ক্ষমতায় যাইতে দেয়া যাবে না, এই মোটিভ নিয়ে যে কিছু দল মুভ করা শুরু করলো। কিন্তু দরকারটা যে ছিল যে আমার একটা ইলেকটেড পার্লামেন্ট সবচেয়ে বেশি দরকার, এই জায়গাটায় যদি আমি এক থাকতাম, এই জায়গাটা এক থাকতে পারে নাই কেন? সরকারের দুর্বলতার কারণে। সরকারও তার কথায়, তার আচার আচরণে এমন কিছু মাঝে মাঝে প্রকাশ করছে যে তারাও মনে হয়েছে যে বোধহয় তারাও এটার সাথে একমত। এবং এই কারণে কিন্তু ওই পরিস্থিতিটা আজকে এরকম জায়গায় আসতে সক্ষম হয়েছে, নাহলে কিন্তু সম্ভব হতো না। যদি সরকার অ্যাডামেন্ট থাকতো যে আমার কাজটা কি, আমার কাজটা হলো যে একটা নির্বাচিত সরকারের কাছে আমি দায়িত্বটা অর্পণ করে যাব, এই যাওয়ার আগে আমার রুটিন ওয়ার্ক যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে যাব। কিন্তু তারা তো মনে হলো যে সরকার আসার পর কিছুদিন পরে বলছে না যে জনগণ চায় আমি 5 বছর থাকি, এই কথাটাও তো তারা বলছে। যেমন রাজনৈতিক দলগুলো ব্যর্থ, এই কথাটা তো বললাম। অর্থাৎ এইরকম এমন কথা, এমন কিছু কাজ তারা করছে যে জনগণের মধ্যে একটা অবিশ্বাস তুলে ধরছে যে এই সরকার কি আসলেই কি তাড়াতাড়ি যাবে, নাকি এই সরকার আরও দিল্লি করবে। এবং যেহেতু দেখেন এখানে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র সবসময় চলে এবং সব কিছু এই দেশের মানুষ এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। তাই কাজে মানুষের মনের মধ্যেই তো প্রশ্ন আছে, এই আমেরিকা কি চায় যে নির্বাচনটা এখনই হয়ে যায়, নাকি আরও পরে চায়? এখানে ভারতের ভূমিকাটা কি? অর্থাৎ এগুলো মানুষ দেখে দেখে তো অভ্যস্ত হয়ে আসছে। কাজে সে জায়গায় সরকার আরও এটারে কিছুটা ফিডিং করছে। সরকারি ফিডিং করার কারণে সেই বিষয়গুলো শক্তিশালী হয়েছে। এবং শক্তিশালী হওয়ার কারণে সরকারের এখন
স্মুথলি যে নির্বাচনটা করা দরকার বা করা উচিত সেটা সে করতে পারছে না। এই কারণে এইটা কিভাবে করা যায় সেই ব্যবস্থা সরকারকেই করতে হবে, ডক্টর ইউনূসকেই করতে হবে। ডক্টর ইউনূস আজকে যদি একটা সাকসেসফুল নির্বাচনের মাধ্যমে যদি একটা নির্বাচিত সরকারের কাছে সে ক্ষমতা অর্পণ করে যায়, সেটাই তার সাকসেস। তা না হলে যদি সে আর এটা নিয়ে আজকে কারণ সব কিছুর মূল্যে তো আজকে দেশটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। আজকে অর্থনীতির অবস্থা 12টা বাজে গেছে, আজকে নতুন কোনো জব ক্রিয়েট হয় নাই, পাশাপাশি বেকার সমস্যা বাড়তেছে, সামনে আজকে রমজান আসতেছে, মানুষের মধ্যে আবার এই একটার পর একটা সমস্যা বাড়বেই। কাজে এগুলোকে মোকাবেলা করবে সরকার নাকি সরকার অন্য কিছু করবে? তাই কাজে এটা এত তো সহজ না। ফাইনালি অন্তত এটা তো দেশটা চালানো এত সহজ ব্যাপার না, কিন্তু তারা এটা ক্যালাসলি নিছে। তাদের উপদেষ্টা পরিষদের কাউন্সিল গঠন করতে যে সমস্ত ব্যক্তিগুলোকে নিছে, এটা তো মনে হয়েছে যে তারা ক্যালাসলি বিষয়টা নিয়ে নিছে মনে হয়, কিন্তু এটা তো সহজ না। বাংলাদেশ এমনি একটা রাষ্ট্র চালানো খুবই কষ্ট। আর বাংলাদেশের মতো দেশ যেখানে অনেক সমস্যা এবং অনেক সমস্যার মধ্যে এখানে রাজনীতিক বিভক্তিটা অনেক বেশি, কাজে এইখানে এই দেশটাকে এখানে পিসফুলি আমি চালায়ে যাব আর আমি সেই পিসফুলটা রাখার জন্য চেষ্টা করব না, তাহলে তো সেটা হবে না। যদি রাখার চেষ্টা করতো তাহলে আজকে এই অবস্থাটা হইতো না। প্রথম ভাই, জুলাই অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে তাদের মধ্যে কিছুটা অনেকের কারণেই কি পতিত ফেসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে? না, আমি প্রথম একটা যে কথাটা বলবো, আমি সালাম এখানটা আছেন, আমার নেতাও ওঠে, প্রথম দায়টা হচ্ছে বিএনপি যে মেইন পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতার দাবিদার এখানটায়, ওনাদের দায়টা বেশি। ওনারা প্রথম মিনমিন করে একটা সমাবেশ করে 3 দিন বা 7 দিনের মধ্যে সমাবেশ করে বললেন 3 মাসের মধ্যে ভোট চাই। এটা যৌক্তিক ছিল না। ওনারা 6 মাসের মধ্যে ভোট ডিমান্ড করে ওনারা ভোটটা আদায় করতে পারতেন, এবং সেটা আমি বলেছি অন্য টকশোতে, যে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপও করতে পারতেন এই অবস্থায় আমাদের করণীয়টা কী না করার কারণে এটা হলো কি, এই অন্তর্বর্তী সরকার মনে করলো যে এটা তো একদম কি বলা যায় যে আমরা যা করো তাই সেটাই তো। এবং বিএনপির এই যে মিনমিন করে কথা বলা এজ এ পলিটিক্যাল পার্টি, এর সুযোগেই কিন্তু আজকে এই ঘটনাগুলি ঘটছে। অনেকে বলছে আগে স্নাইপার ভোট চাই, আগে ওইটা চাই, সেটা চাই, আগরম্বা অনেক কথা বলছে, যার কারণে সরকার এখানটায় নির্বাচন নিয়ে টাল্টিপাল্টি করার সুযোগটা পেয়েছে। আমি মনে করি এখনও মনে করি বিএনপি যেহেতু মূল পলিটিক্যাল পার্টি এখানটায় ক্ষমতার দাবিদার, বিএনপির নেতৃত্ব বাইরে আসবে কিনা এই জনমনে এই সন্দেহটা তো আছে, আদৌ আসবে কিনা। ফলে এই যে বিএনপির যে আমি বলবো যে কী বলা যায় যে মানে দোদুল্যমানতা, এই দোদুল্যমানতায় সরকারকে এটা করতে সহায়তা, শুধু এককভাবে সরকারকে দায়ী করে লাভ নাই। আর আন্দোলনকারী শক্তি এখানটায় যারা ছিল সবাই অ্যাজুয়াল আমরা, এটা তো একদিনে তো আন্দোলনটা এই জায়গায় পৌঁছায় নেই। কালমিনিক পয়েন্টে এটা বলে পুলম্ফন, তারপরে বিপ্লব, কথা বুঝছেন না? মানে এই যে চেঞ্জটার জন্য সমস্ত ফোর্স যে নেমে গেল, ছাত্ররা নামলো, সমস্ত জায়গার থেকে সমস্ত পলিটিক্যাল ফোর্সেস, শ্রমিক সবাই নামছে, কারণ গভর্নমেন্টের প্রতি মারাত্মক একটা অনীহা ছিল। সেই জায়গাটা কোন জায়গাতে সরকার পতন সেই জায়গাটা পাচ্ছিল না, সেটা পেয়ে গেছে। তাহলে সেই জায়গায় আন্দোলনকারী ফোর্স এখানটায় প্র্যাকটিক্যালি নতুন যে ফোর্স এখানটায় আপনার দল গঠন করছে, এবং ইউনূস সাহেব বলছে যাদের দ্বারা উনি নিয়োগপ্রাপ্ত, ওনার মনে এরকম ধারণা কাজ করতে পারে যে ওরা ম্যাচিউর না হলে আমি কেমনে ভোটটা দিই। মনের গহীনে এই স্বপ্ন ওনার থাকতে পারে যে হ্যাঁ আগে হোক, এরা সাবালক হোক, এরা এই হোক, তাই না? তো ফলে এই কারণেই এখানটা অ্যাজ এ হোল একটা লেজে গবরা অবস্থা হয়ে গেছে। আমি কথাটা বলছি এই কারণে, আন্দোলনকারী ফোর্সেরও উচিত ছিল প্র্যাকটিক্যালি যে এখানটায় কীভাবে কত দ্রুত নির্বাচনটা করা যাবে, এবং সেই নির্বাচনের জন্য অ্যালি তৈরি করা। এখানটায় আজকে এটা তো মনে করার কোনো কারণ নাই যে যারা আন্দোলন করছে না তারাই এখানটায় ক্ষমতাটা একদম জনগণ তাদেরকে ভোট দিয়ে বসাই দেবে, এরকম মনে করার কারণ নাই। আরও পলিটিক্যাল ফোর্স আছে। ফলে ঐক্যের জায়গাটা হচ্ছে যতটুকু মেলে ততটুকু ঐক্য, যতটুকু মেলে না তত দ্বিমত থাকলো না। এর ব্যক্তিত্ব ঐক্যগুলি হয় রাজনীতি, এই নতুন কিছু না। সেটা করার ক্ষেত্রে নতুন যে নেতৃত্ব আসে তাদের আমার ধারণা তাদের বোঝার চিন্তার অনেক গ্যাপ আছে। গ্যাপ থাকার কারণে এখানটায় তারাও কাঙ্ক্ষিত কাজটা করতে পারে নাই। এবং ইউনূস সাহেবও যেহেতু রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই, উনি এক্ষেত্রে উনি জানেন না উনি কার পরামর্শ গ্রহণ করেন বিদেশি কোনো শক্তির, সেক্ষেত্রে উনিও এই ক্ষেত্রে একটা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছেন, যার কারণে দেশটার মধ্যে এই নৈরাজ্যিক অবস্থা তৈরি হয়েছে আজকে। এবং এই নৈরাজ্যিক অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে এখানে একটা নির্বাচিত গভর্নমেন্ট, যতই বলুন না কেন, যে নির্বাচিত গভর্নমেন্টের কাছে পাবলিক ক্যান আস্ক, জিজ্ঞেস করতে পারে যে আমাদের কেন এটা, কাকে জিজ্ঞেস করবে? এখানটাতে এমন একটা অবস্থা, বুঝছেন না, যে জিজ্ঞেস করার কোনো লোক নেই, কোনো মন্ত্রী নেই, কিছুই নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানটায় অ্যাজ এ হোল যে অবস্থার জন্য আমি এখন বলতে চাচ্ছি যে কথাটা সেটা হচ্ছে যে উই আর অল রেসপন্সিবল ফর দিস, ইউনূস টু আস, এ টু জেড,
ফলে সেই জায়গাতে ওঠার জন্য এখনও যেটা বললো স্যার, আমি ওইটাতে আমি সেন্টার করব যে ইউনুসের উচিত এখন এই সামগ্রিক পরিস্থিতিতে ওঠার জন্য নির্বাচনটা কীভাবে করা যায় ভালোভাবে, তার জন্য একটা গ্র্যান্ড কনভেনশন হইতে পারে, জি। ইউনুস সাহেব ডাকতে পারেন সেটা, ইয়েস আই ওয়ান্ট টু গো ফর ইলেকশনস, আই ওয়ান্ট টু কুইট ফ্রম মাই পাওয়ার, আসেন বলেন কীভাবে করবেন। সালাম, আপনারা 30 সেকেন্ডে শেষ করুন। না, এটা তো বিএনপি যে দায়িত্ব নাই সেটা আমি বলবো না, কিন্তু বিএনপি দেখেন আর কি করতে পারে। বিএনপি ভেরি বিগিনিং, বিএনপি কিন্তু মানে দায়িত্বে নাই, কিন্তু দায়টা কিন্তু সে অ্যাভয়েড করে নাই। যাতে দেখেন 5ই আগস্টের পরে এই দেশে মানে একটা সাম্প্রদায়িকতা বাঁধানোর জন্য চেষ্টা করছে অনেকে, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রও কিছুটা উস্কানি দিছে, কিন্তু সেই সময় কত ধৈর্যের সাথে বিএনপি নেতা তারেক রহমান পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে যে কোথাও যাতে মানে হিন্দু ধর্মাবলম্বীদের করতে যায় যাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, সব কিছু অর্থাৎ বিএনপি তারপরেও চেষ্টা করেছে যাতে কোনো ক্ল্যাশগুলো যাতে না হয়, রাজনীতি দলগুলোর মধ্যে যাতে আমরা অ্যাভয়েড করেছি সেগুলো, যে ঠিক আছে তারা বলতেছে বলুক, আস্তে আস্তে ঠিক হবে। এবং আমরা চেষ্টা করেছি যে সরকারটাকে বোঝানো, যেটা ফাইনালি তারা দেখেন যে পর্যন্ত তারা আমাদের নেতা তারেক রহমানের কাছে লন্ডনে গেল আজকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সেই সময় কিন্তু আমাদের এটা ছিল, ডিমান্ডটা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সেটাও কিন্তু তাদের একটা বৃহত্তর স্বার্থে সেটাকে নিয়ে আমরা ফেব্রুয়ারিতে এগ্রি করলাম। অর্থাৎ বিএনপি, হ্যাঁ এটা হয়তো যে বিএনপি স্টিক করলে পারতো, এটা ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে এটা একমত যে কিছু কিন্তু সামগ্রিক ওয়েতে একটা রাজনৈতিক দল হিসাবে সকলের চিন্তাটাই করতে হয় যে ঠিক আছে আমরা একটা বড় দল হিসাবে, অন্যান্য যে কথাই বলুক না কেন, আলটিমেটলি জনগণ আমাদেরকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় নেবে, এই দায়িত্বটা আমাদের দেশটাকে ঠিক রাখা। আগে থেকে যদি দেশটা খারাপ পর্যায়ে চলে যায় তখন তো আরও খারাপ হবে। তো সেই জায়গায় বিএনপি সেই দায়িত্বটা পালন করার জন্য চেষ্টা করেছে এবং এখনও কিন্তু বিএনপি সেই দায়িত্বটা পালন করে যাচ্ছে। প্রথমে আমরা শেষ করবো, আপনি 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান। না, আমি সালমে বলছে, আমি এখানটায় কাউকে এখন মানে যেটাই বলি না সেটা আমার উপরেই পড়ে। এই দেশটা আমাদের, এই দেশটা আমার, আপনার সকলের। আসেন, দেশটা একটা সংকটের মধ্যে আছে, সেই সংকটটা মোকাবিলা করার জন্য সরকারের দায়িত্বটা বেশি। আমি বলবো, আশা করবো ইউনুস সাহেব এটা উপলব্ধি করে দ্রুত কীভাবে এখান থেকে বেরিয়ে যাবেন তার ব্যবস্থা করবেন। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।